তো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। চলে এলাম আমি আবারও ভূগোলের আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইউনিট 6-এর একটা ক্লাস করেছিলাম বাণিজ্য ও অর্থনীতি, যে সর্বশেষ চ্যাপ্টার, সেখান থেকে বাণিজ্য নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা বোর্ডে দেখতেই পাচ্ছ, ইকোনমি বা অর্থনীতি নিয়ে। তো জিনিসটা কি আমরা চলো ক্লাসে বুঝে নিই এক এক করে। দেখো, প্রথমে আমরা জানবো যে ইকোনমি জিনিসটা কি বা অর্থনীতি জিনিসটা কি। ইকোনমি বা অর্থনীতি হলো একটা সিস্টেম। কেমন সিস্টেম? কোন দেশের সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে প্রাপ্ত দ্রব্য, পরিষেবা, তার বন্টন, বাণিজ্য এবং ভোগ নিয়ে গঠিত একটা সিস্টেম। সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে আমরা জানি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে এই কার্যাবলীগুলো থেকে প্রাপ্ত প্রাপ্ত দ্রব্য, তাদের পরিষেবা, বন্টন, বাণিজ্য এবং ভোগ নিয়ে যে একটা সামগ্রিক সিস্টেম, যে নীতি গড়ে উঠেছে, সেটাকে মূলত বলা হয় তাকে অর্থনীতি। বুঝতে পেরেছো? এরপরে দেখে নেব যে এই অর্থনীতি বা ইকোনমি, এই দুটো জিনিসটা, এই শব্দটি দুটো পৃথক পৃথক অর্থে ব্যবহার হয়। দুটো পৃথক অর্থে ইকোনমি শব্দটা ব্যবহার হয়ে থাকে। পৃথক দুটি শব্দ কি কি? একটা হলো ইকোনমিক্স বা অর্থনীতি। আমরা জানি যে সায়েন্সের একটা সাবজেক্টের নাম হলো ইকোনমিক্স বা অর্থনীতি। অর্থনীতি নিয়ে অনেকেই পড়াশোনা করে। তাহলে এটা একটা শাস্ত্র। প্রথম ক্ষেত্রে ইকোনমিক্স বা অর্থনীতি একটা শাস্ত্রকে বোঝায়, যেটা আমরা পড়াশোনা করলে আমরা কোনো দেশের অর্থনীতি সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ কেউ যদি অর্থনীতি বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে তাহলে কি জানতে পারে? কোনো দেশের অর্থনীতি সংক্রান্ত পুরো বিষয়টা এটা জানা যায় ইকোনমিক্স বা অর্থনীতি সাবজেক্টটা পড়লে। তাহলে এটা একটা বিষয়ের ক্ষেত্রে গেল। আর একটা কি, এই অর্থনীতি বা ইকোনমিটা কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক বা আর্থিক কাঠামো তথা বাণিজ্য পরিস্থিতি, কৃষি ও শিল্পে উৎপাদন, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা ইত্যাদিকে একত্রে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে ইকোনমি ব্যাপারটা কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক বা আর্থিক কাঠামো তথা বাণিজ্যিক পরিস্থিতি, সেই দেশের কৃষি এবং শিল্প থেকে উৎপাদন, সেই দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বাজার ব্যবস্থা, এই সমগ্র ব্যাপারটাকে বোঝানো হয়ে থাকে ইকোনমিতে। তাহলে একটা কোনো দেশের অর্থনীতি সম্পর্কে জানতে পারি যদি আমরা ইকোনমিক্স পড়ি, সেক্ষেত্রে একটা ধারণা আলাদা ইকোনমির। আর এখানে ইকোনমির একটা ধারণা যে এর মাধ্যমে আমরা কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক বা আর্থিক যে কাঠামো, বাণিজ্যিক পরিস্থিতি তথা কৃষি ও শিল্পে উৎপাদন এবং আভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার ব্যবস্থা ইত্যাদি একত্রে এই ইকোনমি সিস্টেমটাকে বোঝানো হয়েছে। তাহলে দুটো ব্যাপার আমরা আলাদা আলাদা করে জানলাম। এই অর্থনীতির শ্রেণী বিভাগটা আমরা জানবো, ইকোনমির যে ক্লাসিফিকেশন সেটা আমরা জানবো। একে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 1 নম্বর হলো তোমার প্রথাগত অর্থনীতি। প্রথাগত অর্থনীতি কোনটা? যে কোনো প্রকার বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র নিজেদের প্রয়োজনে ভোগের উদ্দেশ্যে মানুষ যখন সামাজিক প্রথা অনুযায়ী উৎপাদন ব্যবস্থায় নিযুক্ত হয়, সেই ধরনের অর্থনীতিকে বলা হয় প্রথাগত অর্থনীতি বা ট্র্যাডিশনাল ইকোনমি। ধরো যে বাণিজ্যের উদ্দেশ্য ছাড়াই, আমাদের ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ, এখানে জনসংখ্যার পরিমাণ বেশি কৃষি জমির তুলনায়। সেক্ষেত্রে আমাদের দেশের কৃষকরা কি করে? নিজেদের প্রাথমিক চাহিদা পূরণের উদ্দেশ্যেই কিন্তু কৃষিকাজ করে থাকে। এই নয় যে কৃষি থেকে উৎপাদিত ফসলকে আমি বিদেশে রপ্তানি করে প্রচুর প্রচুর মুনাফা অর্জন করব, একটা বাণিজ্য করব উৎপাদন করে, সেটা নয়। তো এইরকমই একটা অর্থনীতি যে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র নিজেদের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে বা ভোগের উদ্দেশ্যে মানুষ যখন সামাজিক প্রথা অনুযায়ী
কোনো উৎপাদন ব্যবস্থায় নিযুক্ত হয় তখন সেই অর্থনীতিকে বলা হয়ে থাকে প্রথাগত অর্থনীতি বা ট্র্যাডিশনাল ইকোনমি। এই ধরনের অর্থনীতি মূলত কৃষিকাজ এবং ক্ষুদ্র কুটির শিল্প তথা হস্তশিল্পের উপর নির্ভরশীল। তাহলে কি আমরা জানলাম যে প্রথাগত অর্থনীতিতে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই এবং এই অর্থনীতিটা সম্পূর্ণরূপে কৃষিকাজ, ক্ষুদ্র কুটির শিল্প এবং হস্তশিল্পের উপর বেশ করে গড়ে উঠেছে। এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আরেকটা অর্থনীতি রয়েছে যেটা হলো কমান্ড অর্থনীতি। এই জিনিসটা কি, যে কোনো দেশের সরকার যখন দেশের অর্থনীতির সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে, দেশের অর্থনীতির সমস্ত বিষয়কে কোনো দেশের সরকার যখন নিয়ন্ত্রণ করে তখন সেটা হয়ে যায় কমান্ড অর্থনীতি। যেগুলো সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী দেশ, পৃথিবীতে আমরা জানি গণতান্ত্রিক দেশ রয়েছে, সমাজতান্ত্রিক দেশ রয়েছে, আবার প্রজাতান্ত্রিক দেশ, রাজতান্ত্রিক দেশ রয়েছে। তো যে সমস্ত দেশগুলো সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী সেই সমস্ত দেশগুলিতে এই ধরনের অর্থনৈতিক বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে কমান্ড অর্থনীতি কোন দেশগুলোতে দেখা যায়? সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী দেশগুলোতে এই কমান্ড অর্থনীতি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে কোনো দেশের সরকার পুরো ইকোনমিক সিস্টেমটাকে নিজেদের কন্ট্রোলে রাখে। নেক্সট, বাজার অর্থনীতি। এই জিনিসটা কি, যে সরকার যখন দেশের বাজার এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ না করে দেশীয় বাজারকে সকলের জন্য উন্মুক্ত করে দেয় তখন সেই অর্থনীতিকে বলা হয়ে থাকে বাজার অর্থনীতি। অর্থাৎ দেশের সমস্ত বাজারকে কি করা হয়? উন্মুক্ত করে দেওয়া হয়, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইকোনমিক সিস্টেমকে সরকার নিয়ন্ত্রণ করবে না, ওই দেশের বাজারকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন ওই ইকোনমিক সিস্টেমটাকে বলা হয়ে থাকে বাজার অর্থনীতি। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয়। তাহলে যেটা বাজার অর্থনীতি, এই বাজার অর্থনীতিকে কি বলা হয়? ধনতান্ত্রিক অর্থনীতি। এক্ষেত্রে সরকার ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে কোনোভাবেই নিজের কন্ট্রোলে রাখবে না, ওই দেশের বাজারকে সকলের জন্য উন্মুক্ত করে দেয়, তখনই সেটাকে বলা হয়ে থাকে বাজার অর্থনীতি। আরেকটা অর্থনীতি রয়েছে যেটা হচ্ছে তোমার মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। জিনিসটা কি, যে সরকার অর্থনীতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করলেও পরিবহন, প্রতিরক্ষা কিংবা জনস্বার্থের সঙ্গে জড়িত কিছু কিছু ক্ষেত্রে বাজারকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলা হয়ে থাকে মিক্সড ইকোনমি। সম্পূর্ণভাবে কন্ট্রোলে আনছে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্র যেমন পরিবহন, প্রতিরক্ষা এবং জনস্বার্থের সঙ্গে জড়িত এমন কিছু ক্ষেত্রকে কি করে? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তখন ওই অর্থনীতিটাকে বলা হয়ে থাকে মিক্সড ইকোনমি। এই মিক্সড ইকোনমিক ব্যবস্থা কমান্ড অর্থনীতি এবং বাজার অর্থনীতি ব্যবস্থার একটা মধ্যপন্থা। তার মানে এখানে কমান্ড অর্থনীতি এবং যেটা তোমার বাজার অর্থনীতি, এই দুটো অর্থনীতির একটা মধ্যপন্থা বা সম্মিলিত রূপ হলো তোমার মিশ্র অর্থনীতি। আমাদের ভারতবর্ষ মিশ্র অর্থনীতি ব্যবস্থার অন্তর্ভুক্ত একটা দেশ। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলাম যে ভারতের যে অর্থনীতি সেটা কোন ধরনের অর্থনীতি? ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। আশা করি বুঝতে পারলে যে ভারতের অর্থনীতি কোন ধরনের ইকোনমির মধ্যে পড়ে? মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির মধ্যে পড়ে। অর্থাৎ এখানে সরকার সম্পূর্ণরূপে দেশের অর্থনীতিকে কন্ট্রোলে আনবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবহন, প্রতিরক্ষা এবং জনস্বার্থের সঙ্গে জড়িত কিছু এমন ক্ষেত্র রয়েছে যেগুলোকে কন্ট্রোল করতে বা বাধ্য হয়ে থাকে। সেই জন্য আমাদের ভারতবর্ষের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতির মধ্যে পড়ে। নেক্সট, এই ভারতীয় অর্থনীতির ভিত্তিগুলো কি ছিল? ভারতীয় অর্থনীতির ভিত্তি হলো কৃষি নির্ভর অর্থনীতি। মানে বলা যেতে পারে যে আমাদের ভারতের অর্থনীতির যে বৈশিষ্ট্যটা সেটা কেমন, এই কিসের উপর ভিত্তি করে ভারতের অর্থনৈতিক সিস্টেমটা গড়ে উঠেছে? এক নম্বর হলো কৃষি নির্ভর। ভারতীয় অর্থনীতি প্রত্যক্ষভাবে কৃষি নির্ভর। আমি বললাম যে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ অনেক কম, ঠিক আছে? তো ভারতের কৃষি প্রত্যক্ষভাবে কৃষি নির্ভর। কৃষি জমির পরিমাণ কম হলেও ভারতের কৃষকের
মানে ভারতের মানুষের অধিকাংশই কি কৃষি কার্যের সঙ্গে যুক্ত। 75% মানুষ গ্রামাঞ্চলে কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই জনসংখ্যার এক বিরাট অংশ কৃষির উপর নির্ভরশীল বললাম, কিন্তু জাতীয় আয়ের 1/5 আসে কৃষিকাজ থেকে। আমাদের যে জাতীয় আয় কৃষিকাজ থেকে আসে মাত্র 1/5, অথচ ভারতীয় কৃষি সম্পূর্ণরূপে কৃষিকাজের উপর নির্ভরশীল। ভারতের অর্থনীতি যেমন ইকোনমিক সার্ভে 2024 অনুযায়ী 2023-24 অর্থবর্ষে ভারতের মোট জনসংখ্যার 42.3% কৃষিকার্যের উপর নির্ভরশীল এবং মোট জিডিপির 18.2% আছে কৃষি ক্ষেত্র থেকে। তাহলে মোট জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে ভারতে, সেটা হলো 18.2%। আর ভারতের জনসংখ্যার কত পার্সেন্ট কৃষিকার্যের উপর নির্ভরশীল? ভারতের মোট জনসংখ্যার 42.3% জনসংখ্যা কৃষিকাজের উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যত আয় হয় তার 5/এর মাত্র 1/2 আমার ইয়েতে কৃষিকাজ থেকে আসে, অথচ আমাদের ভারতের অর্থনীতি সম্পূর্ণরূপে কিসের উপর নির্ভরশীল? কৃষিকাজের উপর নির্ভরশীল। এরপর হলো মিশ্র অর্থনীতি। ভারতের বললাম ভারতের কৃষি মূল বৈশিষ্ট্য হলো মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতিটা পুরোটাই মিশ্র অর্থনীতির উপর ডিপেন্ডেন্ট, মানে মিশ্র অর্থনীতি যে বৈশিষ্ট্য সেটা বহন করে থাকে। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য বহন করে। দেখো প্রথম লাইনে লেখা আছে, এই ধরনের অর্থনীতিতে সমস্ত ক্ষেত্রে সরাসরি সরকারের নিয়ন্ত্রণ না থাকলেও কিছু ক্ষেত্রে সরকার উদার অর্থনৈতিক নীতি গ্রহণ করে থাকে। তাহলে আমি এর আগেই বললাম যে মিশ্র অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো এই যে পুরো দেশের ইকোনমিক কন্ট্রোলটা সরকার নিচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল নিয়ে থাকে। এটাই হলো মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। উদার অর্থনৈতিক নীতি হলো এমন একটি নীতি যেখানে কোনো দেশের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে, তাই না? তাহলে উদার অর্থনীতির ক্ষেত্রে এমন একটা নীতি, এটা এমন একটা নীতি যেখানে কোনো দেশের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু মিশ্র অর্থনীতিতে কি? মিশ্র অর্থনীতিতে কোনো রকম সরকারি সম্পূর্ণরূপে ওই দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ নেই না, কিছু কিছু নিয়ন্ত্রণ নিয়ে থাকে। তারপর হলো তোমার উদার অর্থনীতি। এবার দেখো এই উদার অর্থনীতিটা কি। 1990-এর সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমিয়ে ফেলা হয়। 1990-এর সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমিয়ে ফেলা হয় এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহ দিয়ে দেশীয় বাজারকে সারা বিশ্বে উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে ভারতের অর্থনীতি কিছুটা হলেও উদার অর্থনীতিকে অ্যাকসেপ্ট করেছে, যেখানে কি করা হয় 1990 দশকের পর সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহ দিয়ে দেশীয় বাজারকে সারা বিশ্বে উন্মুক্ত করে দেওয়া হয়। এটাও একটা ভারতের অর্থনীতির একটা বৈশিষ্ট্য। আর একটা ভিত্তি হলো, সেটা হলো দ্বৈত অর্থনীতি। ভারতীয় অর্থনীতির পরিকাঠামোর বেশ কিছু অংশ অত্যন্ত প্রাচীন, অনুন্নত এবং জরাজীর্ণ, আবার বেশ কিছু অংশ অত্যাধুনিক। এই ধরনের অর্থনীতিকে দ্বৈত অর্থনীতি বলা হয়। তাহলে আমাদের ভারতবর্ষে দু ধরনের অর্থনীতি বিশেষভাবে পরিলক্ষিত হয়, যে অর্থনীতির কিছু একটা অংশ যেটা অত্যন্ত প্রাচীন এবং অনুন্নত জরাজীর্ণ, এবং অর্থনীতি পরিকাঠামোর কিছুটা অংশ অত্যাধুনিক। এই দুই ধরনের মানে অর্থনীতির সম্মিলিত অবস্থাটাকে বলা হয়ে থাকে দ্বৈত অর্থনীতি। এই দ্বৈত অর্থনীতিও আমাদের ভারতীয় অর্থনীতির একটা মূল ভিত্তি। এবার চলে এসো যে ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো ভারতীয় অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য হলো স্বল্প মাথাপিছু আয়। আমি এর আগেও একবার বললাম যে ভারতে কৃষিকাজ জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ অত্যন্ত বেশি, সুতরাং কৃষিক্ষেত্রে যে পরিমাণ আয় হয় মাথাপিছু ওই আয়ের পরিমাণ খুবই সামান্য, তাই না? তাহলে ভারতের মোট জনসংখ্যার তুলনায় জাতীয় উৎপাদনের পরিমাণ কম। ওদিকে কৃষি জমির উদাহরণ দিয়ে বললাম, সামগ্রিক ব্যাপারে জাতীয় যেটা আয় হয় সেখানে মাথাপিছু আয়টা অনেক কম, তাই না? তাই জনসংখ্যার এক বিপুল অংশ দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে। আমাদের ভারতবর্ষের এখনো অনেক জায়গার মানুষ অত্যন্ত দরিদ্র
দারিদ্র সীমার নিচে বসবাস করে, অনেক আদিবাসী সম্প্রদায় রয়েছে, অনেক যারা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করে থাকে। তাহলে ভারতীয় অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে স্বল্প মাথাপিছু আয়, অর্থাৎ সামগ্রিক দেশের যা আয় হয় সেই আয়টাকে আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রতি ভাগ করে দিই, তাহলে মাথাপিছু উৎপাদনের মাথাপিছু আয়ের পরিমাণ অত্যন্ত কম, তাই না? এই জন্য আমাদের ভারতবর্ষে এখনো দারিদ্রতা লক্ষ্য করা যায়। অনুন্নত কৃষি ব্যবস্থা, আমাদের ভারতের অর্থনীতি কি কৃষি নির্ভর, তা সত্ত্বেও কৃষি পদ্ধতি অত্যন্ত প্রাচীন, এখনো পশু শ্রমের প্রাধান্য দেখা যায়। কৃষি জমিগুলোর আয়তন অনেক ছোট ছোট, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার তেমন ভাবে প্রচলিত নয়। হ্যাঁ, তারপরে তোমার প্রাচীন পদ্ধতিতে এখনো কৃষি কাজ করা হয়ে থাকে। এখনো ভারতের অধিকাংশ ক্ষেত্রে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে। এছাড়া কৃষিতে জলসেচ, আধুনিক যন্ত্রপাতির অভাব, জোতের ক্ষুদ্র আয়তন ইত্যাদি নানান সমস্যা তো রয়েছে। ফলে কৃষিতে উৎপাদনশীলতা যথেষ্ট কম, অর্থাৎ হেক্টর প্রতি যে উৎপাদন সেটা কিন্তু অনেকটাই কম। এটা হলো ভারতীয় অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট, পরিষেবা ক্ষেত্রের অভাব। কৃষিভিত্তিক অর্থনীতি হলেও ভারতের জিডিপি এর অধিকাংশই আসে পরিষেবা ক্ষেত্র থেকে। যেমন ইকোনমিক্স সার্ভে 2024 অনুযায়ী 2023-24 অর্থবর্ষে ভারতের জিডিপির 54.71% আছে পরিষেবা ক্ষেত্র থেকে। তাহলে ভারতের অর্থনীতি কৃষি ভিত্তিক হলেও, আমি আবারও বলছি, ভারতের অর্থনীতি কৃষি ভিত্তিক, অথচ জিডিপির একটা ম্যাক্সিমাম আয় আসে কোথা থেকে? পরিষেবা ক্ষেত্র থেকে। পরিষেবা ক্ষেত্রের প্রভাব, তাহলে ভারতের অর্থনীতি পরিষেবা ক্ষেত্রের প্রভাবটা অনেকটাই বেশি। এই পরিষেবা ক্ষেত্র থেকে আয় আসে কত? 54.71%। এটা কিন্তু মনে রাখবে যে পরিষেবা ক্ষেত্র থেকে ভারতের জিডিপির কত পার্সেন্ট আছে? 54.71%। নেক্সট, মুদ্রাস্ফীতি, এটাও একটা ভারতের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। দেখো, ক্রমাগত অর্থনৈতিক মান্দা, বিশ্ববাজারে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার পতন ইত্যাদি নানান কারণে ভারতে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতি বলতে যে আমাদের দেশের টাকার দাম পড়ে যাওয়া আর ডলারের দাম বেড়ে যাওয়া। কেন? অনেক সময় নানান অর্থনৈতিক মান্দার সম্মুখীন হতে হয় আমাদের। অনেক সময় বিশ্ববাজারে ডলারের সাপেক্ষে আমাদের ভারতের মুদ্রার দাম কমে যায়, যার কারণে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। যেমন একটা উদাহরণ, ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় একটা তথ্য দিচ্ছে যে 2024 সালের অক্টোবর মাসে ভারতে মুদ্রাস্ফীতির হার 6.21%। এই তথ্যটা কে দিচ্ছে? ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় এই তথ্যটা দিচ্ছে যে ভারতের মুদ্রাস্ফীতির হার হচ্ছে 6.21%। নেক্সট, আরেকটা বৈশিষ্ট্য হলো যে বাণিজ্যিক ব্যালেন্সে ঘাটতি। দেখো, মোট আমদানি ও রপ্তানির পার্থক্যকে বলা হয়ে থাকে বাণিজ্যিক ব্যালেন্সে ঘাটতি। বাণিজ্যিক ব্যালেন্সে ঘাটতি ভারতীয় অর্থনীতির একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যেমন ইকোনমিক সার্ভে 2024 প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023-24 অর্থবর্ষে মোট রপ্তানির পরিমাণ 776.68 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে আমদানির পরিমাণ 854.80 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতে বাণিজ্যিক ব্যালেন্সে ঘাটতির পরিমাণ ওটা থেকে ওটা বিয়োগ করলে যেটা আমরা পাবো 78.12 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে আমরা যা আমদানি করছি এবং যেটা আমরা বিদেশে রপ্তানি করছি তার সাপেক্ষে যে আয় বা যেটা পার্থক্য সেটাকে বলা হয় থাকে বাণিজ্যিক ব্যালেন্সের ঘাটতি। এখানে একটা তথ্য বলছে যে 2023-24 অর্থবর্ষে মোট রপ্তানির পরিমাণ ভারত থেকে কত? 776.68 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি হয়েছে বেশি 854.80 বিলিয়ন ডলার। অর্থাৎ আমার
দরকার এতটি, কিন্তু আমার ব্যবসা করতে আমি পারছি না, তাই না? আমার বিক্রি কম কিন্তু আমার আনতে হচ্ছে বেশি, তো এখানে ঘাটতি তো হবেই, তাই না? এই ঘাটতির পরিমাণটা হলো তোমার 78.12 বিলিয়ন মার্কিন ডলার। জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের সঙ্গে বেকারত্বের হার বৃদ্ধি। দেখো, আমাদের ভারতবর্ষ একটা জনবহুল দেশ। বর্তমানে আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ। তাহলে বুঝতেই পারছো, জনসংখ্যা বেশি হলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 2000 সালে ভারতের জনসংখ্যা 100 কোটি ছাড়িয়েছিল। 2011 সালে ভারতের জনসংখ্যা হয়েছিল 121 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.764%, যেটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি। কিন্তু এই বর্ধিত জনসংখ্যার সঙ্গে কর্মসংস্থানের সুযোগ না বাড়ায় ভারতে বেকারত্বের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, না শিল্পে, না স্বাস্থ্যে, না অন্যান্য সেক্টরে কোথাও কর্মসংস্থান নতুন করে ক্রিয়েটই করছে না, নিয়োগ করছে না, যার কারণে বেকারত্বের পরিমাণ কি দিন দিন বাড়ছে এবং এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বেকারত্ব, অনেক সমস্যার সৃষ্টি করেছে। ছবিটা দেখে বুঝতে পারছো। ভারতের নীতি আয়োগ প্রকাশিত 2024 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী ভারতে বেকারত্বের হার হলো 8.1%। তাহলে ভারতে বেকারত্বের হার কত? এটা তথ্যটা কখনকার? 2024 সালের ফেব্রুয়ারি মাসের। কত বেকারত্বের হার? 8.1%, যেটা একটা সাংঘাতিক হারে বেড়ে চলেছে বেকারত্বের হার। দারিদ্রতা। ভারতের অর্থনীতির আর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো দারিদ্রতা। দেশের 1/3 লোক জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় ভোগটুকু সংকুলান করতে পারে না। মানে ন্যূনতম যে প্রয়োজন, প্রাথমিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই দেশের 1/3 মানুষ এখনো এই নিজের প্রাথমিক চাহিদাটুকু পূরণের জন্য আয় করতে পারে না। ভারতের মোট জনসংখ্যার একটা বড় অংশ তাই কি দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকে, তাই না? নীতি আয়োগ প্রকাশিত তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে ভারতের বহুমাত্রিক দারিদ্রতার হার ছিল 11.28%। তাহলে বোঝো যে এখনো 11.28% জনসংখ্যার দারিদ্র সীমার নিচে বসবাস করে, আন্ডার বিলো পভার্টির মধ্যে থাকে, তাই না? তাহলে এটা একটা অন্যতম বড় সমস্যা ভারতীয় অর্থনীতির। আরেকটা হলো যে সম্পদের আয় এবং বন্টনে বৈষম্য। ভারতে আয় ও সম্পদ বন্টনে তীব্র বৈষম্য রয়েছে। ভারতের যা আয় হয় এবং সম্পদের যে বন্টন, এক্ষেত্রে অনেক বৈষম্য লক্ষ্য করা যায়। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করলেও কিছু ধনী মানুষের হাতে প্রচুর আয় এবং সম্পদ কেন্দ্রীভূত রয়েছে। এর ফলে শিল্পজাত দ্রব্যের চাহিদা তেমন ভাবে বাড়ছে না এবং শিল্পেরও দ্রুত ঘাটতি হচ্ছে না। দেখো, আমি যদি কোনো একটা জায়গায় ব্যবসা করি, আমার প্রচুর টাকা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, আমি একটা এমন বড় ব্যবসা করলাম যেখানে ক্রেতারা অত্যন্ত দরিদ্র, তাহলে আমার ব্যবসা চলবে? মানুষগুলো কিনবে কে? আমি ধরো একটা ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় বিক্রির দোকান করলাম, এবার যে এরিয়াতে আমি দোকানটা করছি সেখানকার লোকগুলো অত্যন্ত দরিদ্র, তাহলে ওরা কি করে, ফুটপাতে কেনা লোকগুলো কি করে তোমার এই শপিং মলে এসে এত দামি দামি জামা কাপড় কিনতে? তাহলে ব্যবসা কি ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এইরকমই ঘটে থাকে আমাদের ভারতীয় অর্থনীতিতে, যে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যার ফলে টাকা যে কিছু ধনী মানুষের কাছে কুক্ষিগত হয়ে গেছে। এখানে বড় লোক তো বড় লোক, আর গরিবদের কাছে কোনো টাকা পয়সা আসছে না। তাহলে গরিব মানুষগুলো সেই জিনিসগুলোকে কিনবে কি করে? তাহলে সম্পদ তৈরিও হবে না, সম্পদের সমবন্টনও হবে না। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, এই জন্য আমাদের ভারতবর্ষে এখনো শিল্পের দিক থেকে অতটা উন্নতি লাভ করছে না। আরেকটা হলো লিঙ্গ ভিত্তিক বেকারত্বের উচ্চ হার। দেখো, ভারতের বেকারত্ব হলো একটা অন্যতম প্রধান সমস্যা। ভারতে বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বিশাল এবং ক্রমবর্ধমান। অর্ধ বেকার বলে একটা টার্ম পেলাম, অর্থাৎ বেকার এবং অর্ধ বেকার, যারা অল্প পরিমাণে হয়তো কিছু সংস্থান করে থাকে, অর্থ সংস্থান করে থাকে, জীবন মানে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাত্রা চালানোর মতো আয় হচ্ছে না, তারাকে হয়তো বা অর্ধ বেকার বলছে। এর মূল কারণ হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পের অগ্রগতির মন্থরতা, গ্রামীণ
ও কুটির শিল্পের অবলুপ্তি, বিদ্যুৎ সংকট ইত্যাদি। এই সর্বাঙ্গীন বেকারত্বের সঙ্গে লিঙ্গ ভেদে বেকারত্বের হারের মধ্যে প্রভেদও ভারতে অধিক, যা রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তর NSO 2022 প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে পুরুষ বেকারত্বের হার 6.6%। তাহলে লিঙ্গভিত্তিক বেকারত্বের দিক থেকে অর্থাৎ নারী পুরুষের বেকারত্বের দিক থেকে পুরুষের বেকারত্বের হার 6.6%। এটা একটা অন্যতম সমস্যা। মানবিক মূলধনের নিম্নমান। কোন দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সেই দেশের মানব সম্পদ। দেখবে যে দেশের মানুষ বেশি কর্মের সঙ্গে যুক্ত, কর্মঠ, সেই দেশ কিন্তু উন্নতির দিক থেকে অনেকটাই এগিয়ে যায়। আর যে দেশের মানুষ কুঁড়া, যাকে বলে অলস, কাজ কর্মে করতে চাইবে না, সে দেশের মানুষ, সেই দেশের কোনোদিন উন্নতি সম্ভব? কোনোদিনও নয়। যেমন একটা উদাহরণ দেখি, আমাদের ভারতবর্ষে এখন যদি কোথাও একটা গর্ত করে জেসিবি নিয়ে, ধরো এত মানে অকর্মা মানুষের সংখ্যা এত বেশি, কাজ কাম নেই, কি করবে? ওই পুকুর খোঁড়া দেখবে জেসিবি দিয়ে, দরকার হলে বালিশ কাঁথা নিয়ে ওখানে বিছানা করে ফেলবে, দিয়ে দেখবে যে জেসিবি দিয়ে কিভাবে পুকুর কাটছে। কাজ নেই তো কি করবে, তাই না? আমাদের দেশের মানুষ কি করছে? কাজ নেই, সারা দিন মোবাইলে রিলস ঘেটে চলে যায়। কিন্তু দেখো উন্নত দেশ কানাডা, জার্মানি, এরা যাও, এরা উন্নত দেশগুলোতে ওগুলোতে সময় না, ওগুলো ভ্রুক্ষেপই নেই। ওরা কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় বের করে মোবাইলের পেছনে, অন্য সময়ে সব সময় ওরা কাজের উপরে ফোকাস। তো মানব সম্পদ হলো কোন দেশের উন্নয়নের একটা মূল ভিত্তি। বৃহত্তম জনবহুল দেশ হওয়ায় ভারতে মানব সম্পদের অভাব নেই, কিন্তু প্রথাগত এবং কারিগরি শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার, স্বাস্থ্য পরিষেবার অভাব ইত্যাদি দক্ষ ও উন্নত মানব সম্পদ গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমাদের দেশে মানুষের অভাব নেই, কিন্তু কর্মঠ, পরিশ্রমী, এইরকম মানুষের অভাব। শিক্ষা অর্জন করছে না, কুসংস্কারের জন্য অনেক সময় হয় যে পড়াবো না, মেয়েরাকে পড়তে যেতে দিব না, এটা এক প্রকারের কুসংস্কার। তারপরে স্বাস্থ্য ভালো, খেতে পাই না তো স্বাস্থ্য কি করে ভালো থাকবে? আর স্বাস্থ্য যদি না ভালো থাকে তো শিক্ষা অর্জন করবে কি করে, তাই না? সেরকম কারিগরি শিক্ষার অভাব, প্রথাগত শিক্ষার অভাব ইত্যাদি নানান কারণে আমাদের ভারতবর্ষের কি মানব যে সম্পদ সেটা অনেকটাই দুর্বল। জিডিপির বৃদ্ধির স্বল্প হার। বিশ্ব জিডিপি র্যাঙ্কিং 2024-এর তালিকা অনুসারে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। কত? জিডিপির দিক থেকে ভারত কততম? 5ম। তথাপি ভারতের জিডিপি বৃদ্ধির হার অত্যন্ত ধীর। 2023-24 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার মাত্র 8.2%। তাহলে 2023-24-এর একটা তথ্য পেলাম যেখানে ভারতের জিডিপি বৃদ্ধির হার মাত্র 8.2%। বুঝতে পেরেছ? জিডিপির দিক থেকে ভারতবর্ষ বিশ্বের 5ম বৃহত্তম দেশ হলেও জিডিপি বৃদ্ধির হার অত্যন্ত ধীর। এবার ভারতের অর্থনীতির সূচক হিসেবে জিডিপি দেখে নিই আমরা। জিডিপি সম্পর্কে, জিডিপির যে ধারণা সেটা আমরা জানবো। এটার ফুল ফর্মটা মনে রাখবে। জিডিপি এর ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হলো জিডিপির ফুল ফর্ম, মনে রাখবেন। বাংলাটা হলো স্থূল আভ্যন্তরীণ উৎপাদন। এটা কি? একটা নির্দিষ্ট বছরে একটা দেশে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার আর্থিক মূল্যকে বোঝায়। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বছরে কোন একটা দেশের উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার আর্থিক মূল্যকে বলা হয়ে থাকে জিডিপি। কোন দেশের অর্থনৈতিক প্রসার পরিমাপ করা হয় ওই দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হারের দ্বারা। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে সেটা নির্ধারণ করা হয়ে থাকে কিসের দ্বারা? জিডিপির দ্বারা। উচ্চ জিডিপি হার নির্দেশ করে যে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল হারে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমরা যদি দেখি যে জিডিপি বৃদ্ধির হার অনেক বেশি, তাহলে বুঝতে পারবো যে ওই দেশটি আর্থিকভাবে অনেকটাই শক্তিশালী এবং আরো উন্নতির দিকে এগোচ্ছে।
এই জিডিপি পরিমাপক সূত্রটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি জিডিপি পরিমাপক সূত্র। y ইজিক্যাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হলো জিডিপি পরিমাপের সূত্র। যেখানে y মানে তো জিডিপি, সি মানে মোট ভোগের পরিমাণ, এই যে সি এটা মানে হলো মোট ভোগের পরিমাণ, আই মানে মোট বিনিয়োগের পরিমাণ, প্লাস জি মানে হলো কর্মচারীদের মজুরি, পরিকাঠামোগত উন্নয়নের সরকারি খরচের পরিমাণ, এগুলোকে বোঝায়। আর এক্স মাইনাস এম বলতে বোঝায় মোট রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য। এই টোটাল মিলিয়ে জিডিপি নির্ণয় করা হয়ে থাকে। তাহলে জিডিপি নির্ণয়ের সূত্রটা কি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এবার আমরা সাম্প্রতিক বছরে ভারতের জিডিপিটা জেনে নেব। আমি তো আগেই বললাম যে বিশ্ব জিডিপি র্যাঙ্কিং 2024 তালিকা অনুসারে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। জিডিপির তালিকায় ভারত কততম? পঞ্চম বৃহত্তম একটা অর্থনৈতিক দেশ। তালিকায় প্রথমে কে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, দ্বিতীয়তে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান, চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। তাহলে আমরা প্রথমে পেলাম আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তৃতীয় হলো জাপান, চতুর্থ হয়েছে জার্মানি, আর পঞ্চম বৃহত্তম দেশ হলো আমাদের ভারতবর্ষ। আর ভারতবর্ষের যে রাজ্যে জিডিপির হার সর্বোচ্চ সব থেকে বেশি সেটা হলো মহারাষ্ট্র। এটাও একটা শর্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মহারাষ্ট্র জিডিপির দিক থেকে এগিয়ে রয়েছে। এই যে ইউএস প্রথম, চায়না দ্বিতীয়, জার্মানি তৃতীয়, জাপান চতুর্থ এবং ভারত হলো পঞ্চম বৃহত্তম দেশ। এখানে একটু উলটপালট আছে, এই তথ্যটা মনে রাখবে। এই ছিল আমাদের আজকের ক্লাস, ভারতের অর্থনীতি। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ করে জানাবে। আর পরীক্ষা চলে এলো অতি তাড়াতাড়ি, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এমসিকিউ যেখানে যতগুলো পাবে সেগুলো সলভ করার চেষ্টা করো। আশা করি পরীক্ষায় খুব ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।